তারিখ রাত্রে আমরা টুকিটাকি গল্প করতে করতে হঠাৎ করেই রাত্রি 9টা 9:30 হবে। আমরা ঠিক করি একটু বেরিয়ে আসি। সেই মতন সম্রাটবাবুকে ফোন, ঘর বুক করি, ট্রেনের টিকিট কাটি এবং পরের দিন 24 তারিখ ভোরবেলা 4:45 নাগাদ আমরা বেরিয়ে পড়ি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। বোলপুর স্টেশন থেকে বাইরে এসে আমরা একটি টোটো ভাড়া করি 300 টাকার বিনিময়ে। সেই টোটো আমাদের কোপায়ের কাছে নিয়ে যাবে। বোলপুর থেকে প্রান্তিক স্টেশন অব্দি রাস্তা খুবই খারাপ। প্রান্তিক স্টেশন পেরিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে রাস্তা ভালো হতে শুরু করে। তারপর আবার NH-15 ধরে আমরা এগোই, এসে কোপাই ব্রিজের উপর দাঁড়াই। বর্ষায় জলমগ্ন কোপাই, বহু মানুষ মাছ ধরছে। আমরা কোপাই ব্রিজ পেরিয়ে আবার সামনের দিকে এগিয়ে চলি। সর্বমোট বোলপুর থেকে আমাদের গন্তব্যের সময় লাগলো 1 ঘন্টা মতো। তারপর আমরা NH-15 থেকে ডান দিকে কোপাই সংলগ্ন গ্রামের দিকে ঢুকে পড়ি। অদ্ভুতভাবে এই গ্রামের ভিতরে পুরো রাস্তাটাই সিমেন্টে বাঁধানো, কোনো রকম ঝাঁকুনি নেই, কোনো অসুবিধা নেই। আমাদের আজকের গন্তব্যের নামটা বলে দিই। আমরা যাচ্ছি দমদমা গ্রামে। দমদমা আদিবাসীদের গ্রাম। এখানে আমরা একটি হোমস্টেতে আছি। আসলে দোতলা বাড়ি, তার একতলায় 3টি ঘর এবং উপরে একটি ঘর ভাড়া দেওয়া হয়। আমরা ছিলাম নিচের ঘরটিতে এবং ঘরগুলো প্রত্যেকটাই এসি, সম্ভবত 2টি নন এসি রুম আছে। অজস্র গাছগাছালিতে সাজানো। সাজানো শব্দটা ভুল হলো। সাজানো বললে কেমন যেন মনে হয় একটা বাংলো বাড়ির চারপাশে কোথাও গোলাপ বা কোথাও রজনীগন্ধা বা কোথাও বা সূর্যমুখী এরকম সুন্দরভাবে পরিপাটি করে সাজানো না। তপবনের বৈশিষ্ট্যই হলো অজস্র গাছ, নানান রকম গাছ, কিন্তু তারা মনের খুশিতে যে যেখানে পেরেছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আপাত দৃষ্টিতে অগোছালো, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ পরিপাটি। এটাই তপবন। তপবনের আশপাশটা ঘুরতে ঘুরতে আমার কেমন জানি মনে হয় এই বাড়ি যিনি বানিয়েছেন তিনি নির্ঘাত নীরেন চক্রবর্তীর কবিতাটা পড়েছেন। একে একে বানিয়ে তুলব সব, তুমি দেখে নিও বাড়িঘর, ক্ষেত খামার, উঠোনে লাউয়ের মাচা, জানলার পাশে লতানো জুয়ের ঝাড়, একে একে সমস্ত বানাবো, তুমি দেখে নিও। দক্ষিণে পুকুর থাকলে ভালো হয়, তুমি বলেছিলে। অবশ্য থাকবে। পুকুরে হাঁসে স্নান দেখতে চাও? সে আর এমন কি বেশি কথা, সাদা ও বাদামি হাঁস ছেড়ে দেব। যা চাও সমস্ত হবে। একই সঙ্গে হয়তো হবে না, কিন্তু একে একে হবে। বাড়ি ঘুরে এবারে আমরা একটু স্নান টান করে ছাদটা ঘুরতে যাই। ছাদে ঘুরতে ঘুরতে আমাদের কেমন জানি নিজেদেরকে মনে হয় সবুজ দ্বীপের রাজা রানী। অল্প একটু ছাদটা ঘোরাঘুরি করে আমরা নিচে নেমে আসি। আমাদের হোমস্টে থেকে এবার আমরা বাঁ দিকে যাই। কিছুটা হাঁটলে এই যে সামনে একটা কালভার্ট আছে, এই কালভার্টটার যেদিকে আমরা আছি সেটা হচ্ছে দমদমা। কালভার্টটা পেরিয়ে গেলে দেবানন্দপুর। এখানে একটি বিলাসবহুল রিসোর্ট আছে। কেন বিলাসবহুল অবশ্য আমরা ভেতরে গিয়ে দেখিনি, শুধু দামটুকু শুনে মনে হয়েছে নিশ্চয়ই বিলাসবহুলই হবে। তারপর সামান্য হাঁটাহাঁটি করে এসে আমরা দুপুরে খেতে বসি। একদম ঘরোয়া রান্না, ডাল, আলু পোস্ত, পুকুরের মাছ, হাঁসের ডিম, চাটনি, অতীব সুস্বাদু। আর এই যে দেখছেন ভদ্রমহিলাকে, উনি লক্ষ্মীদি। উনি সব রান্না বান্না করেন। লক্ষ্মীদির অবশ্য আরেকটি পরিচয় আছে, লক্ষ্মীদি একজন ফুটবল প্লেয়ার। বিকেলে পায়ে হেঁটে ঘুরতে বেরোই গ্রামটা। এটা আদিবাসীদের গ্রাম। প্রত্যেক ঘরেই গরু, ছাগল, মুরগি, হাঁস আছে। প্রত্যেকেই কৃষিকাজ করে। ছিমছাম সুন্দর একখানি গ্রাম।
আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হলো, এখানে মেয়েরা ফুটবল খেলে, মেয়েদের একটি ফুটবল টিম আছে। ওই যে লক্ষ্মীদিকে দেখলেন, লক্ষ্মীদি ছিল মেয়েদের ফুটবল টিমের ক্যাপ্টেন, গোলকিপিং করতেন। বিকেলবেলা কিছুটা ঘোরাঘুরি করে এসে বারান্দায় বসি। ধীরে ধীরে সন্ধ্যা নামে। পরের দিন সকাল এসে জানলায় দাঁড়ায়। সকালের হাত ধরে আমি ধীরে ধীরে ঘরের বাইরে আসি। সকালের হাত ধরে হাঁটতে থাকি। এবার যাই অন্য একটা দিকে। এই চার্চের ঠিক সামনে একটা বেশ বসার জায়গা আছে। এরকম হয় আর কি, ছুটে কেন, তার নিচ দিয়ে আবার সেচের জল চলে যাচ্ছে। এখানে একটু বসি আরাম করে। এরপর ঘরে ফিরে প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়ি। আমাদের পরের গন্তব্য সোনাঝুরির হাট। সে গল্প পরে।